৬৭ নম্বর প্রশ্নটি হচ্ছে ভাজক ভাগফলের ১০ গুণ। ভাজক যদি ০.৫ হয় তাহলে ভাজ্য কত? তো ভাজ্য নির্ণয়ের জন্য আমাদের একটা সূত্র জানতে হবে, সেটা হলো ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ। তো এখানে ভাজকের মান ০.৫ বলে দেওয়া আছে এবং একটা শর্ত দেওয়া আছে ভাজক সমান সমান ভাগফল ইন্টু ১০। তাহলে ভাগফল হবে ভাজক, এই ডান পাশে ১০ পরবর্তীতে এই পাশে ভাগ দিয়ে দেওয়া যায়, অর্থাৎ ভাজকের নিচে ১০ চলে আসে। তাহলে আমরা ভাগফলের পরিবর্তে লিখব ভাজক নিচে ১০। তাহলে ভাজকের মান সরাসরি ০.৫ দেওয়া আছে এবং ভাগফলের মান আমরা বললাম ০.৫ নিচে ১০ যোগ ভাগশেষ হচ্ছে ০। তাহলে উপরে হবে ০.৫ ইন্টু ০.৫ নিচে ১০। তো স্বাভাবিকভাবে গুণ করলে ৫ ইন্টু ৫ গুণ করলে 25 বা 25 হবে, আর নিচে একটা ১ দিব এবং দশমিকের পরে একটা সংখ্যার কারণে একটা শূন্য, এবং এইখানে দশমিকের পরে একটা শূন্য সংখ্যা আছে, সুতরাং আরেকটি শূন্য। তাহলে নিচে বসলো ১-এর পরে ২টা শূন্য, আর ইতোমধ্যে একটা শূন্য এখানে ছিল, অর্থাৎ নিচে ১-এর পরে ৩টা শূন্য হয়। তাহলে উপরে হবে ২৫ এবং নিচে হবে ১০০০। তো ২৫কে ১০০০ দিয়ে ভাগ করলে ০.০25 হয়। পরবর্তী কোশ্চেনটি হচ্ছে গুণ করতে হবে, দশমিকের গুণ। তো দশমিক ছাড়া আগে গুণ যদি করে নিই, ৩ দুগুণে ৬ হবে আর নিচেও ৩ দুগুণে ৬ হবে। তো উপরে প্রথমে ৬ লিখে নিব, নিজে একটা ১ দিব। দশমিক ওঠানোর জন্য দশমিকের পরে একটা সংখ্যা থাকলে একটা শূন্য, দুইটা, এবং যে এখানে একটা আছে তাহলে ২টা এবং এখানে ৩টা, মোট ৫টা, অর্থাৎ ১-এর পরে 5টা শূন্য দিব। এবার এই ভাগ, এই ভাগ চেনার জন্য এখানে একটা গুণ দিব। আর নিচে কত লেখা যাবে, এখানেও ৩ দুগুণে ৬ আর নিচে হয়তো ১-এর পরে ১ ২ ৩ ৪ ৫ ৬টা শূন্য হতো। তো এটাকে যেহেতু ভাগ থাকলে গুণ হয়ে যায়, গুণ হয়ে উল্টে যায়, তাই আমরা ১-এর পরে ৬টা শূন্য, নিচে ৬ লিখেছি। উপর থেকে 5টা, নিচে থেকে 5টা বাদ দিলাম, 6-এর সাথে ৬ কেটে এখানে শুধু একটা ১০ পড়ে থাকে। এই ১০ই হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনটিও সেম, এই যে ৩ দুগুণে ৬ ৪ ৬ ২৪ এবং ৩ ৪ ১২ ৫ ১২ ৬০, অর্থাৎ উপরে ২৪ হবে আর নিচে হবে ১-এর পরে ১ ২ ৩ ৪ ৫টা শূন্য, আর নিচে হবে ৬০, তার নিচে হবে ১-এর পরে ১ ২ ৩ ৪ ৫টা শূন্য। তো সেটা আমরা উপরে উল্টাই দিব। তাহলে এইখান থেকে ৫টা এবং নিচ থেকে 5টা বাদ দিয়ে দিলাম, তাহলে সবাই কেটে গেল। ২৪/৬০ হবে উত্তর। এখন ২৪/৬০কে কাটাকাটি যদি ১২ দিয়ে করি তাহলে 2/5 হয়, অর্থাৎ অপশন খ। এরপরে হচ্ছে লসাগু এবং গসাগু এর সমস্যাগুলো যদি আমরা সমাধান করি, সেক্ষেত্রে এখানে বলছে ১৯৭ সাথে কত যোগ করলে সংখ্যাটি ৯ ১৫ ২৫ দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। এটার জন্য অপশন চেক করলেই হবে। ১৯৭ সাথে ২৯ যোগ দিলে ২১৬ হয়। এখন ২১৬ অর্থাৎ শেষ সংখ্যা হলো ৬। তো শেষ সংখ্যা ৬ হলে শেষ সংখ্যা ৫ আছে এরকম কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে না, অবশ্যই আপনি বুঝতে পারছেন। তো যদি আমরা ২৫-এর সাথে ১৯৭ যোগ করে ২১২ হবে, তাহলে ২১২ এই ২২ হয়। এই ২২ সংখ্যাটিও কিন্তু শেষে ১৫ বা ২৫ দিয়ে যদি ভাগ করে নিঃশেষে বিভাজ্য হবে না। এরপরে হলো ১৯৭ সাথে যদি আমরা ২৭ যোগ দিই, সেক্ষেত্রে ২২৪ হবে, সেটাও কিন্তু যাবে না। আর ২৮ যোগ দিলে ২২৫ হয়। যেহেতু এখানে শেষ সংখ্যা ৫ আছে, তাহলে নিশ্চয়ই ১৫ বা ২৫ দিয়ে ভাগ দেওয়ার সম্ভাবনা আছে। তো ৯ দিয়ে আমাদের আর চেক করার দরকার নাই, কারণ বাকি অপশনগুলো তো এই ১৫ বা ২৫ দিয়ে যাবেই না। তো উত্তর হবে ঘ। পরবর্তীতে ৭১ নম্বর প্রশ্নটি হচ্ছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ১০২কে ভাগ করলে এবং ১৮৬কে ভাগ করলে প্রতিবার ৬ অবশিষ্ট থাকবে। তাহলে দেখুন, আমরা যদি ১২ দিয়ে ভাগ দিই, তাহলে ১০২ ১২ বার যদি আপনি গুণ দেন, মানে ১২ দিয়ে ভাগ করলে কতবার যায়, ৬ ১২ ৭২ হয়, ৭ ১২ ৯৬ হয়, ৯৬ আর ৬ ১০২ হয়, তার মানে ৬ অবশিষ্ট থাকে, এবং ১৮৬-র মধ্যে ১২ ১৫ বার যায়, সেক্ষেত্রে হয় ১৮০। ১২ × ১৫ গুণ দিলে হয় ১৮০, তার মানে এখানেও ৬ অবশিষ্ট থাকে। তার মানে এই সেই বৃহত্তম সংখ্যা, যে সংখ্যা দিয়ে এটাকে যদি আপনি ভাগ করেন তাহলে ৬ অবশিষ্ট থাকে, এক্ষেত্রে ভাগ করলেও ৬ অবশিষ্ট থাকে। পরবর্তী প্রশ্ন, ১৯৭ সাথে কত যোগ করলে সংখ্যাটি ৯ ১৫ ২৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, এটা আমরা আগেই উত্তর করেছি। কোন সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪ ৩৬ এবং ৪৮ দ্বারা বিভাজ্য হবে। তো আপনি ১৪১-এর ৩ যোগ দিয়ে দেখেন, ১৪৪ হয়। এখন ১৪৪কে যদি ২৪ দিয়ে ভাগ দেন তাহলেও সেটা ভাগ যায়, ৩৬ দিয়ে ভাগ দিলেও ভাগ যায়, আবার ৪৮ দিয়ে ভাগ দিলেও ভাগ যায়। এখন বলতে পারেন যে এটার জন্য তো অনেক বড় নামটা জানতে হবে। এখন দেখুন, এখানে অপশনগুলো তো ক খ গ ঘ থাকে, আপনি প্রথমে সবসময় আপনি প্রথমটা দিয়ে ট্রাই করবেন, অপশন টেস্ট করার সময় প্রথমটা ট্রাই করেন, সেটা দিয়ে যদি না মিলে দেখা যায় যে খ অথবা গ এর মধ্যে মিলে যায়। খুব কম ধরনের অঙ্কই থাকে যেগুলোতে আমার ঘ পর্যন্ত অপশন টেস্ট করা লাগে। আপনি নামটা না জানলে খুব ছোট ছোট করে আপনি এটাকে ভেঙে নিতে পারেন, অর্থাৎ ১৪৪-এর মধ্যে আপনি যদি ২৪ চিন্তা করেন যে ২৪-এর সাথে আরও ২৪ যোগ দেন, ৪৮ আরও ২৪ যোগ দেন, এইভাবে আপনি আস্তে আস্তে আগান। একটু সময় লাগবে, বাট আপনাকে যখন এটা অনেক বেশি আপনি প্র্যাকটিস করবেন, এটা ১ মিনিটের মধ্যে সমাধান করা সম্ভব। পরবর্তী প্রশ্ন হচ্ছে, একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময়
8, 10 এবং 12 সারিতে সাজানো যায়। অর্থাৎ আপনি চাইলে 8 সারিতেও সাজাইতে পারেন, আপনি চাইলে তাদেরকে 10 সারিতেও সাজাইতে পারেন, আপনি চাইলে 12 সারিতেও সাজাইতে পারেন। এখন এর মানে কিন্তু এইটা না যে আপনি এটা কিন্তু বলতে পারছেন না যে টোটাল ছাত্র সংখ্যা কতজন আছে। জাস্ট আপনি এটা জানছেন যে আমি তাদেরকে 8টা সারিতে সাজাইতে পারি, 10টা সারিতে সাজাইতে পারি, কোনো ভাগশেষ থাকে না, আবার 12 সারিতে সাজাইতে পারি, আবার তাদেরকে বর্গ আকৃতিতেও সাজানো যায়। এখানে বলা হয়েছে যে বর্গ আকৃতিতেও সাজানো যাবে, তার মানে এই কথাটি দেখে আপনি জাস্ট অপশন টেস্ট করলেও কিন্তু বুঝে যাবেন বর্গ আকৃতিতে সাজানো যায় মানে কোন সংখ্যাটি বর্গ আকারে আছে। 2400, 1200 বা 3000 কি বর্গ আকারে আছে? নিশ্চয়ই না। এখানে কিন্তু শুধুমাত্র 3600 যে সংখ্যাটি সেটা কিন্তু বর্গ আকারে আছে, কারণ এটাকে রুট করলেই আপনি হচ্ছে 6 বা 60, আপনি 60 পেয়ে যাবেন। তাহলে বর্গ আকারে সাজানো যায়, এই শর্ত থেকেই কিন্তু অপশন টেস্টের মাধ্যমে সঠিক উত্তরটি খুঁজে বের করা সম্ভব। এরপরে 75 নম্বর প্রশ্নটি হচ্ছে কোনো স্কেলের ছাত্র সংখ্যাকে 5, 8, 20 দ্বারা ভাগ করলে প্রতিবারই 4 জন করে অবশিষ্ট থাকে। তাহলে আপনি এখানে ভাগ দিয়ে দেখেন, প্রথম সংখ্যাকে যদি 5 দিয়ে ভাগ দেন 5 8 40 হয়, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে না। আপনি যদি 54 নেন তো এখানে দেখেন 5 5 11 55 হয় এবং 5 8 40, 5 9 45, 5 10 50 হয়, তো 4 জন অবশিষ্ট থাকে। এটাকে যদি আপনি 8 দিয়ে ভাগ দেন তাহলে হচ্ছে 6 8 48 হয়, সেক্ষেত্রেও 6 জন অবশিষ্ট থাকে, তাহলে হচ্ছে না। এইভাবে আপনি যদি 44 দেখেন তো 5 দিয়ে 8 বার যায়, 4 অবশিষ্ট থাকে, 8 দিয়ে করলে 4 8 32 হয় এবং হচ্ছে 5 8 40 হয় এবং তাহলে অবশিষ্ট হাতে 4 থাকে। 20 দিয়ে ভাগ দিলে 2 বার যায়, হাতে অবশ্যই 4 থাকে, মানে এটাই হলো সঠিক উত্তর। অপশন টেস্ট করলেই পারা যাবে। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল যদি 42 হয়, অর্থাৎ a গুণ b সমান 42, আবার b গুণ c সমান 49, তাহলে এখানে দ্বিতীয় সংখ্যাটি কত? তো আপনি জাস্ট এখানে চিন্তা করেন a এর সাথে কত গুণ দিলে এখানে 42 হবে, আবার b এর সাথে কত গুণ দিলে 49 হবে। সো যেমন আমি যদি একটা সংখ্যা এখানে জাস্ট কাউন্ট করি 7, যেমন 7 যদি 5 বলি তো কোনো কিছুকে 5 দিয়ে গুণ দিলে কি 42 হবে? 6 দিয়ে গুণ দিলে 42 হবে, যদি a এর মান 7 হতো সেক্ষেত্রে। এখন এইটা কিন্তু 6 দিয়ে গুণ দিলে পরবর্তীতে যদি আমি এখানে 6 ধরে ফেলি তাহলে এই ক্ষেত্রে এই 6 দিয়ে 49 ভাগ যায়? নিশ্চয়ই যায় না। তাহলে এখানে 7 যদি ধরি তাহলে 6 সাথে 42 হয়, আবার এখানে কিন্তু 7 7 49 হওয়া সম্ভব, অর্থাৎ 7 ছাড়া এখানে কিন্তু কোনো উত্তরটা লজিক্যালি খাটে না। এরপরে হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 20, 25 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকবে। তাহলে এই ক্ষেত্রে আপনি প্রতিবার ভাগ দিতে পারেন, যেমন 12কে 311 দিয়ে 12কে ভাগ দিয়ে দেখতে পারেন 11 অবশ্য থাকে কিনা, বা প্রত্যেকটা সংখ্যাকে আপনি 311 সংখ্যাকে এটা দিয়ে ভাগ করে দেখতে পারেন। সো এইটা নির্ণয়ের আরও একটা উপায় আছে, যে উপায়টা একটু বড় হয়ে যায়, এক্ষেত্রে অপশন টেস্ট করাটাই সহজ বলে মনে হয় আমার কাছে। আচ্ছা, এর পরবর্তী কোশ্চেনটি হচ্ছে 125টি কলম, 145টি পেন্সিল কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? এখন সমান ভাগে যেহেতু আপনি ভাগ করে দিবেন, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে 125কে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দিবেন যেটাতে কোনো ভাগশেষ থাকবে না, আবার 145কে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে যেখানে কোনো ভাগশেষ থাকবে না। তো 125কে 10 দিয়ে ভাগ দিলে সেখানে কিন্তু ভাগশেষ চলে আসবে, আবার 15 দিয়ে ভাগ দিলেও কিন্তু সঠিকভাবে ভাগ যাবে না। তো এখানে একমাত্র 5 সংখ্যায় আছে যে সংখ্যা দিয়ে ভাগ করলে দুইটাই হচ্ছে নিঃশেষে বিভাজ্য হবে, কারণ সমানভাবে ভাগ করে দিতে হবে মানে কোনো কলম যেন এক্সট্রা করে না থাকে। তো 125টি কলমকে আমি যদি প্রত্যেককে এখানে যদি 5টি করে 5 জনে যদি ভাগ করে দিই তাহলে কিন্তু তারা পূর্ণ সংখ্যায় মানটা পাচ্ছে, অর্থাৎ এখানে অপশন টেস্ট করতে হবে। পরবর্তী কোশ্চেনটি হচ্ছে যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 102, 186 এটা আমরা আগেই সমাধান করেছি। এরপরে দুটি সংখ্যার লসাগু 144 এবং গসাগু যদি 12 হয় থাকে, একটি সংখ্যা 48 হলে অপরটি কত? তাহলে উত্তর হচ্ছে লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। এখান থেকে লসাগু এবং গসাগু গুণ দেন, 144 ইন্টু 12 সমান সমান একটি সংখ্যা হচ্ছে 48, তাহলে 144 ইন্টু 12 নিচে 48। তো এখানে 12-র সাথে 48 কাটাকাটি করলে 12কে 12 4 বার 48 হয়, 144কে 4 দিয়ে ভাগ দিবেন তাহলে উত্তর চলে আসবে 28। এটাই হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনটি হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু হচ্ছে 4 হলে লসাগুর মান কত? একইভাবে আপনি তাহলে প্রথম সংখ্যাটি ধরে নেন 5x এবং পরের সংখ্যাটি ধরে নেন 6x, তাহলে এদের লসাগু কত হবে? তাহলে এদের লসাগু হবে 5 × 6 মানে 30 × x, তাহলে লসাগু কত? লসাগু কিন্তু 30x। এখন আপনি তো জানেন যে লসাগু গসাগু গুণ করলে সেটা হচ্ছে সংখ্যা দ্বয়ের গুণফলের সমান হয়, তাহলে লসাগু এবং গসাগু গুণ করলে কত হয় বলেন তো? 5 6 30 আর x মিলে x², অর্থাৎ 30x²। এই নম্বরটা যদি আমরা আরেকটু সহজে বলতে চাই, এখানে প্রথম সংখ্যা হলো 5x, দ্বিতীয় সংখ্যা হলো 6x। গসাগুর মান 4 হলে লসাগু কত? আগে আপনি লসাগুর মান চিন্তা করেন তো, লসাগু কীভাবে বের করে? 5x এবং 6x, তো লসাগু হচ্ছে 5 × 6 আর 2টা x মিলে একটা x, অর্থাৎ 30x। তাহলে 30x হচ্ছে লসাগু।
আর গসাগু কত 4। তো লসাগু ইন্টু গসাগু যদি গুণ দেন তাহলে সেটা কিসের সমান হবে? সংখ্যা দুটির গুণফলের সমান। সংখ্যা দুটি হলো 5x আর 6x, গুণ করলে হয় 30x স্কোয়ার। তার মানে 30x ইন্টু 4 সমান সমান 30x স্কোয়ার। উভয় পাশ থেকে 30 বাদ দেন, একটা করে x বাদ দেন, x এর মান থাকে 4। তাহলে আপনি x পেলেন 4। আপনার লাগবে কি লসাগু? আপনি লসাগু পেয়েছিলেন কত? 30x। তাহলে 30 ইন্টু 4 বসিয়ে দেন, অর্থাৎ 120 আসবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা হচ্ছে সর্বমোট কত সংখ্যক গাছ লাগালে একটি বাগান 7, 14, 21, 35 এবং 42 সারিতে গাছ লাগালেও একটিও কম বেশি হবে না? সর্বমোট কত সংখ্যক গাছ লাগালে কি হবে? সব এই 7, 14, 21, 35 অর্থাৎ সবগুলি সংখ্যা দিয়ে ওই সংখ্যাটি ভাগ যাবে। আপনি চাইলে এখানে অপশন টেস্ট করতে পারেন যে অপশনটাকে সকল ভ্যালু দিয়ে ভাগ করা যাবে সেটাই হচ্ছে সঠিক উত্তর। কারণ কি, আমি যদি এখানে কথার কথা 210 ধরি, তাহলে 210 সংখ্যাটি সবাই দিয়ে ভাগ যায়, সবগুলি দিয়ে নিঃশেষে ভাগ যায়। তার মানে 210টি গাছ লাগালে আপনি সেটি 7টি সারিতেও লাগাতে পারবেন, 14টি সারিতে লাগাতে পারবেন, কোনো ভাগশেষ থাকবে না, মানে কোনো গাছ অতিরিক্ত থাকবে না, সম্পূর্ণ সারি কমপ্লিট হয়ে যাবে। আপনি 21টি সারিতেও লাগাতে পারবেন, 35টি সারিতেও লাগাতে পারবেন, 42 সারিতেও ওই গাছগুলো লাগিয়ে ফেলতে পারবেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, এখানকার শেষ প্রশ্নটি হচ্ছে 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 3, 5, 7, 8 এবং 10 সেকেন্ড পর পর বাজতে লাগলো। কতক্ষণ পরে ঘন্টাগুলি পুনরায় একত্রে বাজবে? অর্থাৎ চিন্তা করেন তো, প্রথম ঘন্টাটি 3 সেকেন্ড পরে বাজে, তাহলে সে 6 সেকেন্ড পরে দ্বিতীয়বার বাজবে। আর দ্বিতীয় যে ঘন্টাটি আছে সে 5 সেকেন্ড পরে বাজে, তাহলে দ্বিতীয়বার সে 10 সেকেন্ড পরে বাজবে। এভাবে যদি চলতে থাকে তাহলে এটা কিন্তু 3 সেকেন্ড, 6, 9 এরকম করে চলতে থাকবে, 9, 12, 15 এভাবে কিন্তু সে একটা করে ঘন্টা বাজাতে থাকবে। আর পরের ঘন্টাটি 5, 10, 15 এভাবে চলতে থাকবে। আর এটা 7, 14, 21 চলতে থাকবে। এখানে 8, 16, 32 এভাবে চলতে থাকবে। 8, 16, 24, 32, এখানে 10, 20 এভাবে চলতে থাকবে। তাহলে এই সবগুলোকে যদি আমরা এভাবে চালাইতে থাকি তাহলে এমন একটা লাইন আছে যেখানে সবগুলি সংখ্যা মিলে যাবে, সেই সংখ্যাটি হচ্ছে উত্তর হবে। যে পুনরায় একত্রে কখন বাজবে? একত্রে বাজবে যে এইখানে এটা যদি আমরা গুণ করতে থাকি 3, 6, 9, 12, তাহলে এইখানকার একটা সংখ্যার সাথে প্রতিটি সংখ্যা মিলে যাবে, যেই সংখ্যাটা মিলে যাবে। তাহলে এটা আপনি কীভাবে বের করবেন? এটার জন্য আপনি এই সংখ্যাগুলো জাস্ট লসাগু বের করবেন। তো লসাগু যদি বের করেন তাহলে সেটা হবে কত? 2। অর্থাৎ এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আপনি প্রথমে 2 দিয়ে ভাগ দিতে পারেন বা 3 দিয়ে ভাগ দিতে পারেন। এভাবে লসাগুর নিয়ম জানা না থাকলে জানাতে পারেন, আমি সেটা সমাধান বলে দিব। তো এখানে হচ্ছে লসাগু করার পরে আমরা পেলাম 840। এখানে লসাগু আসছে 840। তো 840 এটা তো সেকেন্ড হয়েছে, আপনাকে মিনিট বানাইতে হবে। তাহলে 60 দিয়ে ভাগ দিবেন, 60 দিয়ে ভাগ দেওয়ার পরে এখানে 0, 0 কেটে দিলে 6-এর সাথে এখানে আপনি 14 বার নেবেন, 6, 14, 84 হয়ে যাবে। সো এখানে হচ্ছে 14 মিনিট আসছে। মানে এটা হচ্ছে এখানে সঠিক উত্তর। তো 14 মিনিট পরে বা 840 সেকেন্ড পরে সবগুলি ঘন্টা এবার একত্রে আবার বাজবে। অর্থাৎ একদম শুরুতে একসাথেই বাজলো এবং আবার 840 সেকেন্ড পরে একসাথেই বাজবে। আর কিন্তু তাদের মধ্যে কখনো একসাথে বাজবে না, হয়তো বা 3টা একসাথে বাজতে পারে, 4টা একসাথে বাজতে পারে, কিন্তু 5টা করে একসাথে বাজবে না।